Hey guys, welcome back to our channel. তো তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো কি ভিডিও হতে চলেছে। আর হ্যাঁ, অনেক দিন পর তোমরা আমাদের এরকম সেটআপে একটা দেখতে পাচ্ছ। কেন এরকম ভাবে আমরা আগে অনেক আগে মানে বিয়ের শুরুতে ভিডিও বানাতাম। কি ভিডিও? ওই লাভ স্টোরি পার্ট 1 থেকে পার্ট 7 অবধি বানিয়েছি। অনেক ডিসকাশন ভিডিও এরকম বানিয়েছি। মানে যতগুলো স্টোরি টেলিং টাইপ ভিডিও আছে সব আমরা এরকম ভাবে বসে বসেই বানিয়েছি। তো আজকে তোমাদের সাথে অনেক দিন পর এরকম ভাবে বসে আজকে যেটা শেয়ার করবো, তোমরা থাম্বনেল দেখে তো বুঝেই গেছো, মাই ওটি এক্সপিরিয়েন্স। আর আমার মনে হয় এই ভিডিওটা করলে অনেক উড বি মমস বা যারা নর্মাল এমনি ফিউচারে যারা মা হবে প্রত্যেকটা মেয়ে, তাদের জন্য একটু হেল্পফুল হতে পারে। আবার মানে একটা বেসিক এক্সপিরিয়েন্স তোমরা জানতে পারবে যে কেমন কি হয় আর কি। তো তোমরা তো সবাই জানোই যে আমাদের ছোট্ট একটা মেয়ে হয়েছে, আর ওর ফেস রিভিল আমরা খুব তাড়াতাড়ি করব। একটা বেসিক টাইম পিরিয়ড হয়, যেটা সবাই জানো যে মানে নজরের জন্যই বলতে পারো। সত্যি কথা, আমরা সবাই খুব এটাকে ভয় পাই। ওর জন্য একটা বেসিক টাইম পিরিয়ডের পরে আমরা ওকে তোমাদের সামনে দেখাবো, আর সেটা খুব তাড়াতাড়ি হবে। অনেকটা টাইম কেটেও গেছে, আর একটু তোমরা মানে আমাদেরও খুব ইচ্ছে করে যে আমাদের ভিডিওতে ওকে নিয়েই দেখাতে। কেন সারা দিনটা আমাদের কাটেই ওকে নিয়ে পুরোপুরি। আর সত্যি কথা বলতে বাড়ির থেকে কিন্তু কোনো ওরকম রেস্ট্রিকশন নেই যে না দেখাতে পারবে না, এরকম না। বাট উই অ্যাজ এ পেরেন্ট এটা আমরা ডিসাইড করেছি যে অ্যাটলিস্ট একটা টাইম আমরা ভেবে রেখেছি, ওইটা পেরিয়ে গেলে তোমাদের সাথে আমরা ওকে শেয়ার করব। আর আমরা খুব এক্সাইটেড। মানে আমিও পেরেন্ট কি বলে অ্যাজ আ ফাদার নিজেই বলেছি লাস্টে। কেন এখন আমি অনেক কি বলে সব কিছু মানি, সব কিছু বিশ্বাসও করি। তাই আমি খুব কনসিয়াস হয়েই ওকে বলেছিলাম। ও বলেছে, বাট আমি ওই ভেবে তারপর বলা হয়েছে যে এখন ওর ফেস রিভিল করা যাবে না। কটা দিন, হ্যাঁ, আর কটা দিন পর তোমরা সবই দেখতে পারবে। আর আশা করি তাড়াতাড়ি কোনো একটা ভিডিও তো নামও রিভিল করব, খুব তাড়াতাড়ি ওইটা করে দেবো। ওটা বেশি টাইম হবে না, প্রবাবলি নেক্সট ভিডিওতেই রিভিল করে দেবো। বাট ফেসটার জন্য আরেকটু তোমাদের ওয়েট করতে হবে। আমরা খুবই এক্সাইটেড, তো জানি তোমরাও খুব এক্সাইটেড। আর তোমরাও অনেকজন বলেছো যে আমাদের ব্লগ কেন আসছে না, বা ওর বিজি হয়ে পড়ছে। যারা নিউ মমস আছো তারা সবাই জানো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু মানে একদম টাইম বার করে ভিডিও করা আলাদা করে। কিন্তু যেহেতু আমাদের এইটা একটা কাজই, আমাকে তাও টাইম বার করে করতে হয়। যেহেতু বাড়িতে মা, দাদু, বনি ওরা থাকে, তো ওরা একটু টাইম ওকে দেখে নিতে পারে, তো আমরা ভিডিওটা করে নিই। তো ওর জন্যই ওই টাইম ম্যানেজমেন্টটা হয়ে উঠতে পারছে না বলে আমরা রেগুলার ওরকম ভাবে ভিডিও দিতে পারছি না। বাট খুব তাড়াতাড়ি হোপফুলি একটা টাইম টেবিলে এসে গেলে আমরা ব্যাক টু নরমাল। আর এখনো আমি আরেকটা জিনিস তোমাদের ইনফর্মও করে দিই কি রেগুলার ব্লগ যদি নাও আসে মানে 1 বছরের মধ্যে, তাও আমরা এবার থেকে আস্তে আস্তে চেষ্টা করব। দুজনেই ডিসকাস করেছি যে উইকলি 3টে কি 4টে ব্লগ তো দেবই, বাট তার আগে এগুলো একটু দিয়ে নিই। তার সাথে সাথে তোমরা ব্লগ পাবে যে দিনগুলো আমরা কিছু হ্যাপেনিং করছি সেগুলো আমরা দিচ্ছি। আর আমাদেরও খুব ইচ্ছে হয় যে পুরো দিন যা করি ব্লগটা দেবো। অনেকদিন দিই না, দেবো। আশা করি তাড়াতাড়ি ও একটু স্টেবল হয়ে যাক, তারপর ব্লগ আসতে থাকবে। এই মান্থেও তোমরা পাবে, চাপ নেই। এই ভিডিওটায় কি বলবে ও বলবে তোমাদের সাথে কথা, তো বলুক, তারপর আমি আবার আসছি, কোনো চাপ নেই। তুই কোথায় চলে যাচ্ছিস? এ ভাই ভাই এইসব দিবি কে ভাই? চল আবার চলে এসেছি গাইস। কেন আমাকে ছাড়া ও কাজ করতে পারে না, তোকে ছাড়া পৃথিবী অন্ধকার। এই চল কর। আমার কাছে সত্যি কথা বলতে গেলে ওটি জিনিসটা, আমি বলে না, প্রত্যেকটা মেয়ে যে মা হবে সে খুবই ভয় পায়। আমি প্রচুর ভয় পেতাম। আর যত টাইম এগিয়ে আসছিল আরো বেশি প্যালপিটেশন হতো। প্রথম দিকটা অতটা ভাবতাম না জিনিসটাকে নিয়ে। আর অ্যাকচুয়ালি আমি যেহেতু এইসব জিনিস নিয়ে খুবই রিসার্চ করতাম, বারবার মানে নেটে দেখতাম, ভিডিও দেখতাম। মানে যখন আমি কনসিভ করিনি তার আগে থেকেই আমি নলেজ রাখতাম একটা, যে সামডে আমাকেও তো এটা দিয়ে যেতে হবে, তো কিরকম কি হয় ব্যাপারটা। আর সত্যি কথা বলতে অন্য মেয়েদের মতনও ঠিক আমারও কখনোই হসপিটালে এর আগে ভর্তি হইনি। আমার কোনো এক্সপিরিয়েন্সই ছিল না, ইনফ্যাক্ট স্যালাইনেরও না। মানে আমার একদম ওটি যে হলো, একদম ফার্স্ট টাইম আমি ওটি রুমে গেছি বা স্যালাইনও নিয়েছি, এটা একদমই পুরোপুরি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করেছি। তো
আমি সবকিছুই তোমাদের বলবো, বাট যদি কিছু মিস করে যাই তোমরা মেনশন করতে পারো, আমরা নেক্সট কোনো ভিডিওতে আবার বলে দেব। কারণ কি হয়তো পুরোটা কভার করতে পারবো না, মানে হয়তো কিছু মিস হয়ে যেতে পারে, বাট যেটুক মনে আছে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করছি। তো বেসিক্যালি আমি আমার ওটির আগে আগে তোমাদের বললাম, আমি অনেকদের ভিডিও দেখে একটা বেসিক আইডিয়া করে ফেলেছিলাম যে কি কি হয়, আর ঠিক এক্স্যাক্টলি ওরকমই হয়েছিল। যদিও বা একটা এক্সপিরিয়েন্স মানে একটা আইডিয়া থাকার জন্য একটু হলেও কম, মানে ভয়টা কম ছিল, বাট যখন ফেস করতে হয় তখন অ্যাকচুয়ালি ভয় লাগেই। তো লাস্টের দিকটা আর কি আমি খুব বেশি নার্ভাস হয়ে যাচ্ছিলাম। জানো হয়তো যে মা মানে আমার শাশুড়ি মা অ্যাস্ট্রোলজি করে, তো নিউমারোলজি হিসেবে 19th বা আই থিঙ্ক 21 না 19 না 21টা আগে ডিসাইড হয়েছিল। 21st অফ মে আমার 37 উইকস ক্রস করে যাচ্ছিল, তো সেই হিসেবে 21st তারিখটা আমরা চুজ করেছিলাম, ভেবেছিলাম, আমি মেন্টালি ওটা দিয়েই প্রিপেয়ার ছিলাম যে ওই তারিখে আমার ডেলিভারি হবে। আর আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে ডক্টরের নাম কি, ডক্টরের নাম কি। আমি আগে যেই ডক্টর দেখাচ্ছিলাম আমি লাস্টের দিকে শিফট করে গেছিলাম আরেকটা ডক্টরের কাছে। আর এই ডক্টরটা অ্যাকচুয়ালি আমাদের ফ্যামিলিতে প্লাস আমার ফ্রেন্ডসদেরও মধ্যে মানে ডেলিভারি করিয়েছিলেন ম্যাম, তো মানে একটা খুব পজিটিভ ভাইবস আসছিল ওনার থেকে। তো আমার ডক্টরের নাম হচ্ছে ডক্টর অঙ্কিতা মন্ডল, আর ম্যাম নেওটিয়াতে আমি তোমরা দেখেইছো, মানে উনি ওখানে বসতেন, তো ওখানে দেখাতে যেতাম, প্লাস উনি আরো অনেক জায়গায় বসেন। তোমরা যদি চাও আমি নাম্বারটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো এখানে। আর আরেকটাও কথা বলতে চাই আমি এখানে, যে তার আগেও যে ডক্টর ছিল সেও খুবই ভালো, আর মানে থ্রু আউট দ্য জার্নি সেই পুরো ছিল, তো সেটা তারও মানে এই বেবির প্রতি তারও অনেক ক্রেডিট আছে, মানে 90% তারই ক্রেডিট। এরকম কিন্তু হয়নি যে কোনো প্রবলেমের জন্য শিফট করেছে, একদমই না। আমরা শিফট করেছিলাম বিকজ যেহেতু একটা মানে ফ্যামিলিয়ারিটি ছিল, যে মানে ফ্যামিলির মধ্যে আরেকটা ডেলিভারিও উনি করেছে, মানে আমাদের রিলেটিভের একজনের, তো ওর জন্য মানে ট্রাস্ট ব্যাপারটা ছিল বেশি বলতে পারো। কিন্তু আগের যে ডক্টর ছিল উনি খুবই ভালো ছিল, আমার লাস্ট অবধি কিন্তু উনি আমাকে ট্রিট করেছিল, আমার পুরো মেডিকেশনস ওনার আন্ডারেই ছিল, টেস্ট বগেরা সব ওনার আন্ডারেই হচ্ছে, তো কোনো প্রবলেমের জন্য না, বাট ওই ফ্যামিলিয়ারিটির জন্য আমরা ডক্টর শিফট করেছিলাম। আর ম্যামের সাথেও আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স, সবাই প্রচন্ড মানে ম্যামের ব্যাপারে তোমরা সার্চ করলে বুঝতেই পারবে, সবাই খুব পজিটিভ রেসপন্সই দেয়। তো ম্যামকে যখন দেখিয়েছিলাম ফার্স্ট, তখন ডেটটা ফিক্স হয়নি বিকজ ম্যাম আরেকটা আল্ট্রাসাউন্ড দিয়েছিল, এটা হচ্ছে আই থিঙ্ক ডপলার টেস্ট দিয়েছিল। ডপলার করার পরে, তাই তো কালার ডপলারটা দিয়েছিল ম্যাম, কালার ডপলার টেস্ট করার পরে আমি যখন চেক আপে গেছিলাম তখন ম্যাম বলেছিল তোমাকে অ্যাটলিস্ট 37 উইকস অব্দি ওয়েট করতে হবে, নিশ্চয়ই তুমি চাও না যে তার আগে 36 উইকসও কিন্তু ম্যামরা মানে ডক্টরস দের অ্যাকর্ডিং ওটা প্রিম্যাচিওরই ধরে, তো ওর জন্য 37 উইকসের পর গিয়ে হলে সি সেকশন মানে সেফ হয়। তো সি সেকশন না, বেবির আর কি সেফ লিমিটসে এসে যায়। তো আমরা তারপরে ভেবেছিলাম যে বাড়ি এসে ডিসকাস করার পরে 21st তারিখে ডেলিভারি করাবো। সাডেনলি একদিন 17 তারিখ, ঠিক আছে আমার ক্লিয়ারলি মনে আছে 17 তারিখ আমার প্রচন্ড পেটে খিচ দিয়ে ব্যথা হতে লেগেছিল। হ্যাঁ মানে হাঁটছিলাম খিচ দিয়ে ব্যথা হচ্ছিল, বসছিলাম খিচ দিয়ে ব্যথা হচ্ছিল, আর খুব ভয় পেয়ে গেছিলাম ওই টাইমটা, বিকজ লাগছিল কোনো এমার্জেন্সি না হয়ে যায়। তো ওর জন্য আমি যখন মানে ম্যামকে বললাম, ম্যামের অ্যাসিস্ট্যান্টকে বললাম, তখন ওনারা বললো যে যদি একটা ড্রটেন খাও, তারপরে দরকার পড়লে একটা প্যারাসিটামল খাবে, যদি না কমে তাহলে কিন্তু তোমাকে অ্যাডমিট হতে হবে। ওটা শুনে তো আমার হয়ে গেছে, আমি ভাবলাম বাস গেল আজকে। আমারও ভয় লেগে গেছিল ওই দিন, আমরা প্রচন্ড ভয় ছিলাম, ওয়াশরুমে যাচ্ছিলাম গেট খুলে, বিকজ আমি বুঝতে পারছিলাম না যে কি হচ্ছে এটা আমার সাথে, ব্যথাটা কেন হচ্ছে, ওয়াটার ব্রেক হবে না তো, কি সব ভাবছিলাম। তো ওর সাথে সাথে আমিও, হ্যাঁ সবাই ভয় পাচ্ছিল আর কি বাড়িতে। তো তারপরে আমি ড্রটেন খেয়েছিলাম, কিন্তু ড্রটেন খাওয়ার পরেও কমেনি পুরোপুরি, বাট আমি কাউকে বলছিলাম না, বিকজ আমার খুব ওইটা হচ্ছিল যে দেখি আরেকটু ওয়েট করে যাই, যদি কমে যায়, বাট অ্যাকচুয়ালি কমেনি। তো পরের দিনই অ্যাকচুয়ালি আমরা ডক্টরকে দেখাতে চলে গেছিলাম, যেটা ছিল 18 না সরি, আমরা 17 তারিখে ডক্টর দেখাতে গেছিলাম, এটা আই থিঙ্ক 16 তারিখে হয়েছে, মানে এক্স্যাক্টলি দুদিন আগে কথা ওটি। তো ডক্টরকে দেখাতে গেছিলাম সকাল, বিকজ আমি খুবই বেশি ভয় পেয়ে গেছিলাম যে কি হচ্ছে আমার সাথে। তো যখন ম্যামকে দেখাতে গেলাম,
ম্যাম চেক করলো আমাকে, মানে ইন্টারনালি যেটা চেক করে সেরকম ভাবে চেক করে বললো সেরকম কিছু ডাইলেশন এখনো হয়নি, তোমার একটা ফলস লেবার ছিল। তো অনেকেই তোমরা হয়তো বোঝো যে ফলস লেবার কি হয়, ওই মানে পেন ওঠে অল্প অল্প, অত মাত্রাতে না, বাট ওটা কিছু হয় না, ইটস জাস্ট আই থিঙ্ক দ্য বডি মানে প্র্যাকটিস করে লেবারটা যে কিরকম কি হতে পারে, ওরকমই কিছু হবে, বাট আমি অত ক্লিয়ারলি তোমাদের ভুলও হতে পারে, বাট ফলস লেবার হচ্ছিল। তো ওটা শোনার পর তারপর ভাবলাম যে ঠিক আছে এবার ডেটটা ডিসকাস করে নি, বিকজ আই থিঙ্ক টাইম এসে যাচ্ছে। তো আর আমি পুরো ট্র্যাক করতাম, ফ্লো বলে একটা অ্যাপ ছিল, ওই ফ্লো অ্যাপটায় আমি আমার মানে লাস্ট মেনস্ট্রুয়াল ডেটের থেকে একদম ট্র্যাক করছিলাম আমার মানে কত উইকস চলছে অল, যখনই আল্ট্রাসাউন্ড করতে যেতাম ওটার সাথে ম্যাচ করতো, তাহলে আমি বুঝতাম যে এটাই আমার একদম পারফেক্ট টাইম। তো ও ডিসকাস করলো ম্যামের সাথে যে কোন ডেটটা করলে সুবিধা হয়, তো তখন ম্যাম বললো 37 উইকস তো হয়ে যাচ্ছে 21-এ, তো তোমরা 21-এ করতে পারো। তারপরে যেহেতু মা বলেছিল যে 19টাও আরেকটা বেশি ভালো ডেট, তো 19টাও জেনে আসবি, বাট আমি সত্যি কথা মেন্টালি প্রিপেয়ার ছিলাম না 19-এর জন্য, আমি 21 ভেবেই চলছিলাম। তো যখন ও ম্যামকে বললো যে ম্যাম 19th কি পসিবল, তো ম্যাম 19 দেখে বললো এক্স্যাক্ট 37 উইকস ওই দিনই হচ্ছে। তো ম্যাম বললো হ্যাঁ এটাও সেফ, তো তোমরা 19তেও করতে পারো, তো আমি কি ওটি বুক করব, আর ও বলে দিল হ্যাঁ। তো আই ওয়াজ ভেরি ভেরি নার্ভাস ওই পয়েন্ট অফ টাইমে। না আমরা একটা ডিসকাস করেই গেছিলাম যে যদি 19 পেয়ে যাই তাহলে 19 উইল গো ফর 19, বিকজ ও এটা চাইতো কি ডেট যদি ভালো যেটা ওটাই চুজ করি, তো ওই জন্য তা আমি জানতাম, কিন্তু তাই আমি হ্যাঁ বলেছি, বাট মেন্টালি আই ওয়াজ নট প্রিপেয়ারড ফর 19th, আমি 21 সেটা তো আমিও ছিলাম না। তো যাই হোক, তো ও বললো হ্যাঁ ম্যাম আপনি ওটি বুক করতে পারেন। আর তোমরা অনেকে জিজ্ঞেস করছিলে, হয়তো বুঝেই গেছো আমার কোন হসপিটালে হয়েছে, আমি তো দেখিয়ে দিয়েছিলাম, আমার আইএলএস সল্টলেকে ডেলিভারি করিয়েছিলাম আমরা, খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল, সেটাও আমি পরে তোমাদের বলবো। বাট আইএলএস সল্টলেকেও মানে আমাদের একটা বেসিক আইডিয়া ছিল, বিকজ আগেও আমার দিদা ভর্তি হয়েছে, তো আমাদের একটা আইডিয়া ছিল যে ভালো হসপিটাল আর ম্যামের আন্ডারেই হবে, তো এভরিথিং উইল বি ফাইন। বেসিক্যালি আমরা যেই হসপিটালগুলো চুজ করেছিলাম সেইগুলো হচ্ছে নেওটিয়া করেছিলাম, আইএলএস সল্টলেক করেছিলাম, আইএলএস না আর করেছিলাম চারনক, যেটা মানে আমি প্রথমেই না বলেছিলাম, চারনক। আর আরেকটা কোথায় করেছিলাম, আর একটা ডিভাইন ভেবেছিলাম এট দ্য এন্ড গিয়ে। ডিভাইন মানে যেটা তোমরা দেখেছো দিদিভাই আমাদের সোনামা হয়েছে, আর সব ডক্টরের থেকে জেনে আমি জানতে পেরেছিলাম যে এই চারটেতে মানে বেবি কেয়ার ভালো আছে, আর মানে মাদার কেয়ার তো এমনি সব কটাতেই ভালো পাবে। তো বেসিক্যালি আমরা বাকিগুলো থেকে অপ্ট আউট করেছিলাম, বিকজ ফার্স্টলি নেওটিয়া আমরা ভেবেই নিয়েছিলাম নেওটিয়াতেই করাবো, বাট নেওটিয়াতে করালাম না, বিকজ সত্যি কথা একদম তোমাদের সাথে শেয়ার করছি, আমরা একটা অ্যাজ আ কাপল একটা বাজেট ফিক্স করেছিলাম যে ওটার আন্ডারে আমরা যদি এভরিথিং গোজ আন্ডার দ্যাট তাহলে আমরা ওটাই করবো, মানে নেওটিয়া ওটার আন্ডারেই আসছিল, বাট একটা কি প্রবলেম এসে গেছিল, তো আমার 7 months অফ প্রেগন্যান্সিতে আমার হয়েছিল হচ্ছে চিকেন পক্স, তোমরা সবাই জানো, তো তার জন্য একটা বাচ্চার মানে রিস্ক ফ্যাক্টরটা থাকতে পারে বলে একটা আমরা ভেবেছিলাম, ওর জন্য মানে ভগবান না করুক বাট NICU এর কথাটাও আমরা ভেবে চলছিলাম যে যদি এরকম ইন কেস দিতে হয় তখন কিরকম কি কস্টিং পড়বে। তো নেওটিয়াতে সেটা ছিল পার ডে 30 to 40 হতে পারে ডিপেন্ডিং অন দ্য কন্ডিশন অফ দ্য বেবি, তো ওইটা যদি হয়ে যেত তখন ইট উড হ্যাভ বিন আউট অফ আওয়ার বাজেট, তো আমরা ওইটা চাইছিলাম না অবভিয়াসলি। তারপরে দেখলাম আইএলএস সল্টলেকে এভরিথিং ইজ আন্ডার আওয়ার বাজেট, ইনফ্যাক্ট NICU এর কস্টিং যা ছিল ইট ওয়াজ আন্ডার আওয়ার বাজেট, কস্ট ফ্রেন্ডলিও ছিল প্লাস আমাদের ছিল। হ্যাঁ মানে আমরা তো স্যুটে ছিলাম, তোমরা দেখেছিলে, ইনফ্যাক্ট আমরা ভেবেছিলাম এক্সিকিউটিভ স্যুট যেটা হয় সেটা নেব, বাট তারপর দেখলাম কোনো ফায়দা নেই, ডিফারেন্সটা হচ্ছে একটা ফ্রিজ আর মাইক্রোওয়েভ, যেটা কি আমার দরকার ছিল না, ও এমনিও কিছু খেত না ওখানে, তো আর স্পেসও সেমই ছিল আমি দেখলাম যেটা,
তো অত বাড়াবাড়ি করার দরকার নেই। সব থেকে ভালো যেটা হয়েছিল সেটা হচ্ছে যখন আমরা বুক মানে ওখানে গেছিলাম কথা বলতে, তখন কিন্তু ম্যামের সাথে আমাদের কথা হয়নি, আমরা জাস্ট ওখানে কথা বলতে গেছিলাম যে এরকম কি কিছু প্রি বুকিং করা যায় কিনা। তো ওটি বুক করা যায়, রুম বুক কিন্তু করা যায় না। ওটি বুক করার জন্য আমরা যে অ্যামাউন্টটা লাগে সেই অ্যামাউন্টটা দিয়ে এসেছিলাম। তো সেখানে যে রিসেপশনে যে মেয়েটা বসেছিল ওর নাম হচ্ছে সাহেলি। ওকে, ও আমাদের আচানক সব কোয়েরি সলভ করার পরে আমাকে বলছে যে আমি তোমাদের ভিডিও দেখি আর আমি তোমাদের সাথে একটা ছবি তুলতে পারবো। তো আমি বললাম হ্যাঁ তুলতে পারো। তো আমরা ছবি তুললাম। তোলার পরে ও না বাড়ি গিয়ে, আমি যখন বাড়ি আসলাম তখন আমরা কিন্তু ডিসাইড করিনি যে ইট ইজ আইলেস সল্টলেক, কিন্তু মেজরিটি ভেবে রেখেছিলাম ওটাই। তো বাড়ি আসার পরে না বাড়িতে সবার সাথে ডিসকাস করছিলাম, আমার বাবা মাও এসেছিল। তো সবাই বললো যে আইলেস সল্টলেকটাই করে নে, বিকজ ওইটাই অ্যাপ্রোপ্রিয়েট লাগছে। তো ওকে, ও যখন স্টোরি দিয়েছিল আমাদের ওই ছবিটার সাথে ওটা মানে মেনশন করেছিল, তো আমি ওর প্রোফাইলে গিয়ে ওর থেকে নাম্বার চেয়ে নিয়েছিলাম, বিকজ আমার লেগেছিল যে আইলেস সল্টলেকই হবে। আর ও আমার অনেক কি, ও খুব সুইট এমনি, তো ও খুবই হেল্পফুল হতে পারে। আর কি আরেকটাও ব্যাপার, মানে সত্যি কথা, আমরা যে জায়গা চাইছিলাম মানে কেবিন বা সুইট যেটাই চাইতাম, এটা আমরা নেউটিয়ায় কাউকে চিনি না সেরকম যে ওইটা প্রেফারেন্স দিয়ে আমাদের জন্য দিয়ে দেবে। তো ওইটাও একটা ফ্যাক্টর ছিল। আমরা লাস্ট মোমেন্ট অবধিও খুব কনফিউজ ছিলাম এটা নিয়ে, যে মানে লাস্ট ডে এর আগের দিনও আমি ভাবছি যে তাহলে কি নেউটিয়া করে নেব, ওরকমও হয়েছে। বাট লাস্টে আমরা ওটাই ভাবলাম কি যে যেহেতু ও আছে, ও আমাদের অনেকটা হেল্পও করতে পারবে। সত্যি কথা, থ্রু আউট জার্নি মানে আমাদের পুরো হসপিটাল জার্নিটায় অনেক হেল্প করেছে, আর অনেক সুইটও, মানে ও আরো ভালো বলতে পারবে তোমাদের, বন্ধুর মতো হয়ে গেছিল। আর ওর থেকে আমি সব ইনফরমেশন নিয়ে নিয়েছিলাম যে কেমন কি হয়, রুমটা কেমন হয়, ওটি কেমন দেখতে হয়, সব বেসিক একদম আইডিয়া পেয়ে গেছিলাম। তো ওটি বুক করে এসেছিলাম আগে থেকে, ঠিক আছে। তো তারপরে যখন ম্যাম বললো যে আমি কি, এবার অবভিয়াসলি ম্যামকে ওটি বুক করতে হবে, নাহলে তো আর আমি র্যান্ডমলি গেলেই তো ম্যাম এসে গেলে আমার ওটি হয়ে যাবে না। তো ম্যাম বললো, ম্যাম ডায়েরিতে লিখে নিল, দিয়ে ম্যামের অ্যাসিস্ট্যান্ট আমাদের বুঝিয়ে দিল যে এবার ওটি বুক হয়ে যাবে। ও অ্যাকচুয়ালি ওটি ফ্রি হবে কি ফ্রি হবে না সেটাও একটা ব্যাপার ছিল। কিছু একটার জন্য ম্যাম বলেছিল যে আমার অ্যাসিস্ট্যান্ট জানিয়ে দেবে কল করে যে 19তে হবে কিনা। তো তারপরে দুপুরের দিকে অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানালো যে 19th ফ্রি আছে, তোমার 1টা নাগাদ ওটি হবে। তো বাস এবার তো ফাইনাল হয়ে গেল। আর আমার তো বাস হার্টবিট মানে কি বলবো, তখন থেকে রিয়েলাইজ করলাম যে বাস এবার আমার আর কেউ বাঁচাতে পারবে না, এবার আমাকে এটা দিয়ে যেতে হবে। আর আমরাও এইটা নিয়ে খুব মানে যেই জানতে পেরেছি যে ওটি বুকড, মানে তার আগের দিনই আমরা ডেট ফেট সেরেছি, বিকজ আমাদের একটা ইচ্ছে ছিল যে বিফোর বিকামিং পেরেন্টস কিছু একটা করব, দুজন মিলে কোথাও একটু টুকটাক যাবো, মজা করবো। আমরা কত ঘুরতাম, কত বেরোতাম, মানে ডিউরিং প্রেগন্যান্সিও আমরা কিছু কম করিনি। তো ওর জন্য লেগেছিল যে সত্যি দেখো এই টাইমটা এত তো আর বেরোতে পারি না অবভিয়াসলি, বিকজ বেবি আগে প্রায়োরিটি। কিছুদিন পর হয়তো আবার ব্যাক টু নর্মাল হয়ে যাবে, বাট এই টাইমটা যতটা আমরা আর বেরোতে পারবো না, ওই টাইমটা আমরা প্রচুর ঘুরে নিয়েছি। তো এক্স্যাক্টলি যখন ওইটা হলো তখন আমি বললাম ভাই আমার তো কিছুই মানে একটু গ্রুম করতে হবে নিজেকে, বিকজ এরপরে আমি গ্রুমও করতে পারবো না। আরবান কোম্পানি থেকে ও বুক করে দিয়েছিল, এসে আমি ভ্যাকসিন করেছিলাম, আমার ক্লিয়ারলি মনে আছে ওই দিনই যেদিন ওটি বুক হয়েছিল। আর তারপরের দিন আমরা গেছিলাম ডেটে, আর তোমরা ওই ভিডিওটাও দেখেছো ব্লগে। তো ডেটে গেছিলাম গিয়ে ইট ওয়াজ এ নাইস ডে, বাট আমার ভিতর খুব টেনশন হচ্ছিল, ওরও হচ্ছিল যে পরের দিন একটা কত বড় মানে দিন আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর আই থিঙ্ক প্রত্যেকটা মাই এটা ফিল করে, মানে একটা অদ্ভুত রকম ফিলিং হয়, এক্সাইটমেন্ট হয় বেবিকে দেখার জন্য যে কি হবে, ছেলে হবে না মেয়ে হবে, কেমন দেখতে হবে, তারপরে ভয়ও হয় যে সবকিছু ঠিকঠাক হবে তো, আমি পারবো তো, মানে অনেক কোয়েশ্চেন্স আসে মাথায়। তারপরে লাগে যে আমি ঠিক মতো ওটি থেকে বেরোতে পারবো তো, নাকি গিয়ে ওটাই লাস্ট হবে, মানে ওরকম অনেক ভাবনা চিন্তা আসে, আই থিঙ্ক সবারই হয়। তো ওই দিন আমার মনে আছে আমরা ঠেলাম বাড়ি এসে গেলাম, তাড়াতাড়ি করে ব্যাগ প্যাক করলাম, বিকজ তার আগে আমরা ব্যাগ প্যাক করিনি। সেদিন আমরা ভূতনাথও গেছিলাম, ওটা ব্লগে তোমরা দেখেইছো, ব্যাগ করেছি বাগেরা। তো ওই দিন আমাকে শুধু ম্যাম বলে দিয়েছিল যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, মানে 6 hours বিফোর ওটি, তাই তো 6 hours বলেছিল, তো ডিনার
করে নিতে হবে, জল ফল খেয়ে নিতে হবে, তারপর থেকে আর কিচ্ছু খাবে না, মানে ইনফ্যাক্ট জলও না। তো আমি খুব লাইট ডিনার করেছিলাম ওই ডাল সিদ্ধ ভাত ঘি দিয়ে, আর জলটা খেয়েছিলাম ওই খুবই কম কম খাচ্ছিলাম, আর ভোরের দিকে একবার উঠে শুধু জল খেয়েছিলাম। বলে মানে যেদিন ওটি হয় তার আগের দিন সকালবেলাও থেকে যত লাইট খেতে পারবে ও লাইটই খেয়েছে, মানে আমরা বেরিয়েও খেতেই নেই। হ্যাঁ না, ওটির আগের দিন বলছি, আমরা বেরিয়েও যে খাবার খেয়েছি লাইট খাবারই খেয়েছি, কোনো মানে হেভি অয়েলি ফুড খাইনি। তো তারপরে ওই দিন রাতে বিশ্বাস করো আমি ভেবেছিলাম আমার ঘুম আসবে না, বিকজ আমি জানি না, আমার ভিতরে খুব একটা আজও ফিল হচ্ছিল, আর সত্যি কথা এটাও ফিল হচ্ছিল যে ওর আর আমার এই যে মানে কি বলবো, which is true। দেখো এখন আর এক তো আর ওই আমি আর ও আর কোনোদিনই ওটা হবে না, বিকজ এখন তিনজন আমরা, আর ওটাই নিয়ে আমরা খুবই হ্যাপি। বাট ওই টাইমটা লাগছিল যে এই জিনিসটা আমি আর কোনোদিন পাবো না, মানে এই জাস্ট টু অফ আস। তো অনেক ইমোশনাল লাগছিল, অনেক কিছু মাথায় আসছিল। তারপরে লাগছিল যে কাল থেকে আমাদের লাইফটা চেঞ্জ হতে যাবে, মানে পেরেন্টস হয়ে যাব, কত বড় একটা দায়িত্ব, অনেক কিছু। তো ও আমাকে বলছিল তুই ঘুমিয়ে পড়, না ঘুমালে কিন্তু পরের দিন, এটা সবাই আমাকে বলছিল যে ঘুমাতে হবে, নাহলে পরের দিন খুব প্রবলেম হয়। তো আমি অনেকক্ষণ জেগেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছি। কিন্তু ভোরবেলা আমি ভেবেছিলাম আমাদের 7টায় বেরোনোর কথা ছিল, তাই তো এরকমই কিছু হবে। তো 6টা থেকে আর ঘুম পাচ্ছে না, মানে উঠে গেছি, তো অনেক আগে উঠে গেছি। তো উঠে চান ফান করে না আমি পুরো প্রিপেয়ার্ড হয়ে গেছি। তোমরা ব্লগেও দেখেছো আমি ঠাকুর নমস্কার করে রেডি একদম, যে মানে রেডি হয়ে যাই, আর কিছু করার নেই। এবার মন বানিয়ে নিতে হবে, ভয় পেলেও আর কিছু করার নেই। তো তারপরে তোমরা ব্লগে দেখেছো আমরা একটু হনুমান মন্দিরে গেছিলাম। হনুমান মন্দিরে গিয়ে একটু নমস্কার করলাম, মনে জোর আনার চেষ্টা করছিলাম। আর তারপর থেকে না আমার কি হলো, আমার ব্রেনটা মানে ভয় পাচ্ছিলাম, বাট ওটা সাবডিউ করে গেছিল, মানে আর আমার সকাল থেকে চালু হয়ে গেছিল ফুল মিটার অন, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছিল, আর টেনশন রাগ সব হয়ে যাচ্ছে, মানে কেউ একটু ভুল করছে আমি রেগে যাচ্ছি, টেনশন এতটাই হচ্ছে না আমার, মানে আমি বলে বোঝাতে পারছিলাম না। প্রথম থেকেই আমার সকালবেলা ওঠার পর থেকেই না একটা আলাদা টেনশন চালু হয়ে গেছিল, বিকজ আমাদের একটু টেনশন ছিল একটা জিনিস কি, ও যেহেতু আমাদের বেবির মানে ওর যেহেতু চিকেন পক্সটা হয়েছিল, ওটা নিয়ে একটা বড় টেনশন ছিল, আমার খুবই টেনশন হচ্ছিল। আর ওকে নিয়ে তো আরেকটা টেনশন, যে কি করবে না করবে, আর আমিও থাকবো না, মানে আমি এটাও বলেছিলাম যে আমি ঢুকে যাচ্ছি তোর সাথে, বাট ওটা অ্যালাউড না, আর টেনশনও হচ্ছে। আর আমি ওকে কোনোদিনও হসপিটালে নিয়েও যাইনি লাইফে, বা আফটার ম্যারেজও অ্যাডমিট হয়েছে এরকম কিছু না, বিফোর ম্যারেজ হয়নি, সিন্স মানে ছোটবেলা থেকে তো একদম ছোটবেলা হয়েছে, বাট আমার মানে জ্ঞানও তো আমি ওরকম, ইভেন আমি প্রথম ভাবছিলাম যাচ্ছি যখন ওকে নিয়ে, আমি ভাবছি আমি কি রিয়াকশন বেরাবে, যে ওকে ওরকম ভাবে দেখে কি করব না করব। তো তারপর একটা গ্র্যাজুয়ালি নিজেই ভাবলাম যে এখন যদি আমি মানে আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে মানে ভয় পেয়ে যাই, তাহলে ওর প্রবলেম হবে, ওটাই ও দেখে আরো মানে ওকে সামলানোর জন্য না আমাকে একটু স্ট্রিক্ট থাকতে হয়, না হলে ও আরো বেশি করতে থাকবে। বাট অনেস্টলি আমি ওই দিন খুবই চুপচাপ হয়ে গেছিলাম, আমি আর অনেক স্ট্রং হয়ে গেছিল। প্রথম তো আমি ওর সাথে যখন গিয়ে কথা বলছি, ওপরে ড্রেস চেঞ্জ করে কি হলো রে এর, তো আমি যাই না কিছু একটা ভিতর দিয়ে হয়েছিল, আমি ঠিক হয়ে গেছিলাম। তো তারপরে হসপিটালে গেলাম, আমার বাবা মারাও এসে গেছিল। তো হসপিটালে যাওয়ার পরে বসেছিলাম, তারপরে রুম দিল অনেকক্ষণ পরে। ও আর হ্যাঁ, আমরা যাওয়ার পরেই সব থেকে বড় মানে শকিং আর মানে আমি কেন বলেছি যে রেগে গেছিলাম ওই এই জন্য, ডিসহার্টেনিং আমার জন্য ছিল। আমি সবসময় ওকে এটাই বলেছিলাম যে আমার রুম নিয়ে কিছু যায় আসে না, হসপিটাল নিয়ে কিছু যায় আসে না, আমার বাস তুই রুমে থাকতে হবে, এইটা হচ্ছে আমার একমাত্র মানে কি বলবো কন্ডিশন ছিল, ক্রাইটেরিয়া ছিল। এছাড়া আমার কোনো হসপিটাল নিয়ে কোনো প্রেফারেন্স নেই যে কি হসপিটাল কি কোথায় কি। বাট ওর জন্যই আমরা ইনফ্যাক্ট স্যুটটা মানে অপ্ট করছিলাম যাতে ও থাকতে পারে আমার সাথে, কিন্তু ওখানে গিয়ে শুনছি স্যুট অ্যাভেলেবেলই নেই, কেবিনও না, ইনফ্যাক্ট কেবিন না, এটা এক্সিকিউটিভ স্যুট অ্যাভেলেবেল না, কেবিনও ছিল না।
মানে নর্মাল কেবিনও নেই। মানে আমাকে ফার্স্টেই তোমরা দেখেছো মানে 3 শেয়ারিং এ দিয়েছিল, আমার হয়ে গেছে। আমি ভাবছি মানে আমি অপারেশন অবধি ভাবতে পারছি না, ভাবছি তারপরে আমি কি করবো, রাগারাগিও করছে আমার উপর। আমি মানে আমি নিতেই পারছি না যে আমি একা থাকতেই পারবো না, স্পেশালি ওই একটা দিন আমি জানি ওটা খুব কষ্ট হয় অপারেশনের দিনটা, আমি একা কি করে থাকবো। ও বলছিল হয়তো আজকে তোকে একা থাকতে হবে, কাল থেকে গিয়ে হয়তো রুম পেতে পারি, না হলে না। ওইটা শুনে তো আমার হয়ে গেছে, আমি যেই আমাকে দেখতে আসছে আমি বলছি রুমটা হলো আমি কি করে একা থাকবো। না আমিও ট্রাই করছিলাম অনেক ভাবেই, মানে ওদের সাথেও বারবার ডিস্টার্বও করেছি, তারপর অন্যভাবেও সোর্স লাগানোর চেষ্টা করেছি লাস্টে ওই আমাদের কাজে এসছে সাহেলি, যে মেয়েটার কথা বলেছিল, তো বলে যখন অপারেশন হয়ে যায় তখন ওরা রুমটা পেয়ে গেছে। তো ওইটারই একটা যে ম্যানেজার ছিল তার সাথেও কথা বলেছিল, ওই ম্যানেজারটা ও আমাকে এটা পরে বলেছিল যে ম্যানেজারটা বলছে আরে তুই বলবি তো, তোর চেনা জানা হয়, আগে তো বলবি। তো তার জন্য আমাদের রুমটা আমরা পেয়ে গেছিলাম। তো যাই হোক, আমি অপারেশনের আগে অবধি জানতাম যে পাবো না, তো সেইটা ভেবেই আর কি আরো অপারেশনে গেছিলাম ওই মাইন্ডসেট নিয়ে, তো খুবই টেনশনে ছিলাম। তো যাই হোক ওই 3 শেয়ারিং এ তো ঢুকিয়ে দিল আমাকে ঢুকতে দিয়েছে অল টাইম। দিয়েছে তোকে অল টাইম আমাকে ঢুকতে আচ্ছা ওকে দিয়েছে, অন্য কাউকে অ্যালাউ করছে হ্যাঁ মানে ছেলেদের আই থিংক অ্যালাউ করছিল না এক্সেপ্ট ফর হিম। এই তো হাজবেন্ডের জন্য ঢুকতে দিচ্ছিল, আর আমার মাদের মানে 2 মা বোন ফোন এদের দিচ্ছিল, প্রত্যুষা এরা গেছিল। তো প্রথমতই তো আমাকে বললো যে জামাটা চেঞ্জ করে নাও, ঠিক আছে। তো এটা খুব কমেডি একটা ব্যাপার। আমার যে চেক মানে আমি নেট ফোনে এটাও দেখে গেছিলাম যে জামাটা কিরকম হয়, তো আমি দেখেছিলাম রেড চেকস হয় ওদের জামা। আমি দেখছি ও মা আমাকে একটা দিয়েছে একটা ফতুয়া মতো একটা প্যান্ট, আর একটা দেখছি ঢলঢলানি কেমন একটা মানে জামা, পেছনে বাঁধা, আবার পেছনটা পুরো খোলা। আমি না বুঝতে পারছি না এটা কি জামা দিল। বাকিদের দেখছি দুটো মেয়েরা পরে আছে কি সুন্দর চেকস জামা পরে আছে, আমাকে এরকম কেন দিল? জামাটাও ভালো দরকার। তারপরে প্রত্যুষা বললো আরে এটা মনে হয় ওটি জামা। বললো হ্যাঁ এটা মনে হয় ওটির জন্য দিয়েছে। তো আমি কিন্তু চান টান করে গেছিলাম। আমাকে যে প্রথম নার্স দিদিটা ছিল, প্রত্যেকটা দিদি মাসি সবাই এত মানে ওখানের সার্ভিস নিয়ে কোনো কথা নেই, মানে এত ভালো আউটস্ট্যান্ডিং সার্ভিস। তো ওই দিদিটা আসলো, এসে আমাকে বললো তুমি আগে চান করে নাও। তো আমাকে নিয়ে গেল, না একটা টাওয়াল দিয়ে গেল, বললো চানে চলে যাও। তো চান করলাম। সরি চানের আগে ওনারা মানে এটা লজ্জা পাওয়ার কিছু নেই, ওনারা শেভ করতে আসে। তো একটু লজ্জা লাগছিল, যতই হোক মেয়ে হলেও একটা বড় হয় আমার থেকে, তো আমার কেমন একটা ডিসকমফর্ট হচ্ছিল, বাট ভাবলাম কিছু করার নেই, এটা সবাইকেই করে, তোমরা সবাই জানো। তোমরা ক্লিন হয়ে গেলেও তোমাদেরকে ওরা আলাদা করে ক্লিন করে, মানে পেটের জায়গা থেকে শুরু করে, বিকজ অপারেশন হবে নাহলে তো ইনফেকশন হতে পারে। তো ওর জন্য উনি ক্লিন করে দিল, দিয়ে আমাকে বললো এবার তুমি চানে চলে যাও। আমি ভাবলাম ধুর বাবা একবার চান করে আসলাম আবার চানে যেতে হবে। তো গিয়ে চান করলাম। চান করার পরে তখন না আমার মাথায় আর কিছু মানে ব্রেনটা কাজ করছিল না। তো তারপরে চান টান করলাম, করে এসে বসলাম, স্যালাইন চালাবে। আমি ভাবছি ভগবান কিরকম লাগবে। কিন্তু সত্যি কথা বলতে আমি স্যালাইন নিয়েও অতটা ভয় পাচ্ছিলাম না, কিন্তু ওই মনে একটা হয় না ফার্স্ট টাইম। তো দিদিটা আসলো আরেকটা দিদির সাথে, ও দিদিটা বললো তোমার চুলটা বেঁধে দিই। ও না বললো চুলটা একা বাঁধতে পারবে। আমি ভাবলাম আমি তো একা বাঁধতে পারবো, কিন্তু আমি কেন বাঁধবো, অন্যদের তো দেখি চুল বেঁধে দেয়। আমি বললাম না বেঁধে দাও। তো দেখলাম তো আমার বেঁধে দিল, দুটো ঝুটি করে এরকম করে, দুটো বিনুনি করে এখানে তুলে দিয়েছিল, সবারই ওরকম করে। তো তারপরে উনি এসছে ওইসব নিয়ে, ওই কি সব ছুঁচমুচ নিয়ে আমার স্যালাইন করবে বলে। আমি বেরিয়ে গেছি তখন। হ্যাঁ ও ছিল না, ও বাইরে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ আমি যেই বলেছে বাইরে। তো আমি না পুরো এরকম করে আছি, আমি তাকাবোই না, এরকম করে আছে। আমি দিদিটাকে জিজ্ঞেস করছি দিদি লাগে? বললো, হাসলো প্রথমত যে মানে আমি কোয়েশ্চেনটা জিজ্ঞেস করেছি বলে। তারপরে কি একটা বলেছিল যে তুমি যতটা যেই ভয়টা পাচ্ছ তার থেকে বেশি ভয় পাও, দেখবে তাহলে আর লাগবে না, মানে ভাবা আরো বেশি লাগবে, তাহলে দেখবে যেইটা লাগছে ওটা আর লাগবেই না। তারপরে বললো না লাগে না, আগে দিয়ে তো দেখো তো। তারপরে যেরকম একটা স্কিনে ঢোকালে যেরকম হয় ওইটুকু, মানে একদম সেরকম না যে বাবা পাগল হয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যথা লাগেনি। জাস্ট ইনসার্ট করে দিল, দিয়ে টেপ ফেপ লাগিয়ে দিল। দেখলাম বাবা কিরকম ড্রিপ পড়ছে, ওগুলো আসছে। আমি তো দেখো আমি লোকেরটা দেখেছি, আমার সাথে হচ্ছে ফার্স্ট টাইম, তো আমি খুব মানে ফ্যাসিনেটেড হয়ে দেখছিলাম যে কি হচ্ছে। তারপরে দেখছি আমার রক্তটা এইদিকে চলে যাচ্ছে, সেগুলো আবার হাতে এমনি করছি। মানে এটা অন্য
ট্রান্সে চলে গেছিলাম আমি। তো তারপর ও আমাকে বাড়ি থেকে জিজ্ঞেস করছে সব ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তারপরে আমি ইনফ্যাক্ট এই সব স্টেপস জানতাম। স্যালাইনের পরে ওরা একটা অ্যালার্জি টেস্ট করে, ঠিক আছে, মানে এখানে এসে একটা ইনজেক্ট করে, ছোট্ট অল্প একটুখানি মেডিসিন মতো কিছু ইনজেক্ট করে দেখার জন্য যে তোমার বডিতে ওষুধের থ্রু কোনো ইনফেকশন বলছি কোনো অ্যালার্জি রিয়াকশন হচ্ছে কিনা। তো আমি জানতাম যে ওটা নাকি প্রচুর জ্বালা যন্ত্রণা করে, মানে যখন ভেন দিয়ে যায় তখন পুরো বোঝা যায় যে প্রচুর জ্বালা যন্ত্রণা করছে। সত্যি করে, মানে যখন উনি ইনজেক্ট করলো, আর ইনজেক্ট করে এখানটা এরকম মার্ক করে দেয়, দিয়ে টাইমটা লিখে দেয়। তো ইনজেক্ট করার পরে না অদ্ভুত একটা হাতের মধ্যে সেন্সেশন, মানে জ্বালা যন্ত্রণা, মানে মনে হচ্ছে নার্ভগুলো ফেটে যাবে আর জ্বলছে, এরকম টাইপের একটা সেন্সেশন হচ্ছে। তো আমি ভাবলাম কি কমবে না, কিন্তু আমার সামহাও ওই দিন সহ্য ক্ষমতা অনেকটা বেড়ে গেছিল, বা হয়তো জানি না কি হয়েছিল, অতটা আমার কষ্ট হয়নি, আমি মানে সহ্য করে নিয়েছি। দেখলাম একটু টাইম পর কমেও গেল। আর আমি সবসময় ঘড়ি দেখছিলাম যে এই টাইম চলে আসছে, আমাকে ওটি নিয়ে যাবে। তার আগে চাইছিলাম যে কেউ তো আসুক ভাই, একটু কথা তো বলি, দুটো একটু মনটা হালকা করি। তো ওই প্রত্যুষা, চিকু এরা ছিল, মাধুরিমা এসেছিল আমার সাথে দেখা করতে, মারা ছিল, আর বাকি সবাই নিচে কে কি আসছে আমি সত্যি জানি না, এগুলো সব। তার মধ্যে কি হয়েছে মানে এট দ্যাট মোমেন্ট মানে এইখানে আমি ব্যস্ত, তারপর নিচে গিয়ে শুনি দাদুর শরীর খারাপ। মানে দাদু খুব এক্সাইটেডই ছিল, রাত্রিবেলা ঘুমায়নি সেরকম ভাবে, ওরা সবাই গল্প করছিল এই নিয়েই। তো সকালবেলা গিয়ে ওখানে প্রেশার মানে হাই হয়ে যায় দাদুর, আর মানে বমি করেই যাচ্ছিল, খুব শরীর খারাপ হয়ে যায়। মানে লাস্টে গিয়ে দাদুকে নিয়ে আমার মা বোন ছুটছে ওইদিকে হসপিটালে, এইদিকে ও, মানে আমি ফুললি পাজলড তখন, মানে কি বলবো, ওই দিনটা এত বাজে লাগছে, আর একটা ভয়ও লাগছে যে দাদুর কিছু না হোক, কেন একটা শুভ দিনে একটা কিছু হলে ওটা খুব একটা মনেও খারাপ লাগবে। এবার দাদু গেছে, খুব বাজে অবস্থা, মানে সেই দিন ওরকম হয়ে গেছিল। লাস্টে দাদুকে অ্যাডমিট করা হয়েছে, দাদু মানে অনেক সাপোর্ট দিয়ে ঠিক হয়েছে তখন। আর তার মধ্যে আমি মানে ওর এরকম অবস্থা, মানে ওকে ওটিতে নিয়ে যাচ্ছি, মানে আমি দুটোতে হচপচ হয়ে, মানে এত মাথা ফ্রাস্ট্রেটেড কি বলবো, মানে এত টেনশন হয়ে গেছিল আমার। আর আমি যখন হসপিটালে যাওয়ার আগেই দাদুর একটু বাড়ি থেকেই শরীর খারাপ হচ্ছিল, তো আমি প্রত্যুষাতে জিজ্ঞাসা করলাম, চিকু আর প্রত্যুষাকে, কি রে দাদু ঠিক আছে? বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। না, আমরা সবাইকে বলে দিয়েছিলাম যে ওকে যাতে না বলে, কেন একটা ও টেনশন করলে ওইটা ওটিতে অনেক প্রবলেম হবে, আর ওটি করতেই পারবে না যদি ওর প্রেশার হাই বা প্রেশার ফল করে যায়। তো ওই জন্য আমরা বলিনি, ওর জন্য আমি এটা জানি না যে বাইরে কি হচ্ছে, কারা আর ইনফ্যাক্ট ও জিজ্ঞেসও করছে দাদু কি হলো, দাদু উপরে আসবে না। হ্যাঁ, আমার লাগছে দাদু কই গেল, মানে বিকজ আমি জানি দাদু এইসব নিয়ে অনেক এক্সাইটেড থাকে। তো যাই হোক, এইসব জিনিসটা মাথায় আমি অনেকভাবে ঘুরিয়েছি লাস্টে। তো তারপরেই প্রত্যুষা, চিকু আর মাধুরিমার সাথে আমি ভোরে গল্প করছি, তখনই আমাকে এসে বলে গেল স্ট্রেচার নিয়ে চলে এসছে, আমাকে নিয়ে যাবে ওটিতে। আমার মানে তখনই আমাকে নিচ থেকে ডাকানো করিয়েছে, মনে হয় সাইন করতে হয়। মানে আমি তো গিয়ে শুরু থেকে খালি পেপার ওয়ার্কই করে যাচ্ছিলাম। তো আমাকে বলল হেঁটে যেতে পারবে? বললাম হ্যাঁ, মানে একদম এইটুখানি, মানে জাস্ট ঘর থেকে বেরোতে হবে। মানে ওরা খুবই ভালো, প্রত্যেকটা টাইম এত অ্যাসিস্ট করেছে। তো আমি বললাম হ্যাঁ হাঁটতে পারবো। তো হেঁটে গেলাম, তারপরে স্ট্রেচারে ওঠালো, একটা খুব সরু মতো স্ট্রেচার, বললো শুয়ে পড়লাম, বেল্ট লাগিয়ে দিল, মাথায় ক্যাপটা পরিয়ে দিয়েছিল, বেল্ট লাগিয়ে দিল। আর আমি যে রুমটাতে ছিলাম, 3 শেয়ারিং রুমটায়, ওই একদম কর্নারে না একটা দিদি ছিল, ওই দিদিটারও ওটি হয়েছিল। তো আমার এক্স্যাক্ট ওটি হওয়ার আগেই ওনার সাথে আমি একটু গল্প করছিলাম, উনি এসেই কথা বলেছিল। তো ওটা ওনার ছুটির দিন ছিল আর কি। তো উনি বলছিল যে খুব ব্যথা হয় হাঁটার সময় গো, খুব কষ্ট। তো ওইসব নিয়ে ডিসকাস করছিলাম, আর ভাবছিলাম ভগবান, এবার তো আমাকেও এটা দিয়ে যেতে হবে। আর আমার অনলি ওয়ান ফিয়ার যেটা ছিল, সেটা হচ্ছে ফার্স্ট ওয়াক আফটার সি সেকশন। ওই একটা জিনিসটা নিয়েই আমি খুব বেশি ভয় ছিলাম। তো সেটা নিয়েই দিদিটা বলেছিল যে হাঁটতে সত্যি কষ্ট হয়, ইট ইজ নট ইজি।
তো বললাম ঠিক আছে, জানা কথা। তো আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম, আচ্ছা এই অ্যালার্জি টেস্টের পরে আর কিছু কি ইনজেক্ট করে? বললো না না, এবারে যা ইনজেক্ট করবে তোমার স্যালাইনের থ্রুই যাবে, তোমাকে আর কিছু ইনজেক্ট করবে না, এবার তোমাকে ওটিতে নিয়ে যাবে। আমি বললাম ঠিক আছে। আর ওই দিদিটার না আগে নর্মালে ট্রাই করেছিল, ব্যথা উঠেছিল, কিন্তু ওরকম ব্যথা ওঠেনি বলে সিজার করেছিল, মানে ওই দিদিটা দুটোর কষ্টই পেয়েছে। যাই হোক, তারপরে আমাকে স্ট্রেচারে তুলে দিয়েছে। এবার আমি লিফটে করে যাচ্ছি আর ভাবছি ভগবান আমার এবার টাইম চলে এসছে, এবার আমাকে ওটিতে নিয়ে যাচ্ছে। আমি তো মানে প্রসেস করতে পারছি না আমার সাথে কি হবে এরপরে। দুটো পার্টে দিতে হবে তোর।